নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমার খুব আনন্দের একটা দিন, কারণ আমার যেটা উদ্দেশ্য ছিল যে আমার যে ইউটিউব কমিউনিটি হবে, তাদের মধ্যে আমরা স্টক নিয়ে আলোচনা করব। তো আমার একজন ভিউয়ার, অল বাংলা নলেজ, দাদার নামটি আমি জানি না, তো উনি একটি স্টক নিয়ে আলোচনা করতে বলেছেন। স্টকটির নাম টিডি পাওয়ার। তো প্রথমেই বলি, ইনভেস্ট করতেই পারেন, কোনো সমস্যাই নেই, কিন্তু আমার আলোচনার সাপেক্ষে ইনভেস্ট করবেন না, নিজেরা ভালো করে পড়বেন। কারণ আমার ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক, এটি কোনো বাই হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়। আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। সুতরাং ইনভেস্টমেন্টের আগে নিজের ফাইন্যান্সিয়াল ম্যানেজারের সঙ্গে কথা বলে নেবেন। দেখুন, ইনভেস্টমেন্ট করার সময় ভাববেন যে আপনার পোর্টফোলিওটির দুটি অংশ থাকবে। একটি হবে টপ পারফর্মিং স্টকস, তাদের গ্রোথ বা গাইডেন্স এবং এক্সিকিউশন ভালো হবে। আর একটি হবে নেক্সট সম্ভাবনাময় স্টক, যেগুলি এখন অত ভালো না হলেও আপনার মনে হচ্ছে যে সেটি ভবিষ্যতে ভালো হবে। মোর দেন 60% আপনার ক্যাপিটাল, মোর দেন 60% ওই টপ পারফর্মিং স্টকে ইনভেস্ট করবেন। বাকি 30 বা 40% টাকা বাকিগুলিকে অ্যাকর্ডিংলি অ্যালট করবেন। তো প্রথমেই বলে দিই যে এই টিডি পাওয়ার সিস্টেম, এই স্টকটি আমার পোর্টফোলিওতে আছে এবং সেটি আমার মোট ক্যাপিটালের খুব সামান্য অংশ। তো চলুন কোম্পানিটি সম্বন্ধে জানা যাক। এই কোম্পানিটি টিডি পাওয়ার সিস্টেম লিমিটেড, এরা ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য ইকুইপমেন্টস তারা তৈরি করে। বিভিন্ন মোটরস, আপনার ট্রান্সফরমার্স, জেনারেটার্স, এগুলো তারা তৈরি করে। কারেন্ট তৈরি করতে যে ইকুইপমেন্টগুলি লাগবে, যে মোটরস লাগবে, জেনারেটার্স লাগবে, যে ট্রান্সফরমার্স লাগবে, ওরা বানায়। তো এদের কাজটি ইলেকট্রিসিটির সর্বক্ষেত্রে ধরুন আপনি উইন্ড থেকে পাওয়ার বানাবেন, সোলার থেকে পাওয়ার বানাবেন, ডিজেল থেকে পাওয়ার বানাবেন, গ্যাস থেকে পাওয়ার বানাবেন, যে কোনো টারবাইন থেকে পাওয়ার বানাবেন, ইভেন নিউক্লিয়ার থেকে পাওয়ার বানাবেন, সমস্ত ইকুইপমেন্টস আপনি এদের কাছ থেকে পাবেন। এদের বিশেষত্ব হলো এদের কোনো মেশিনস ম্যানুয়ালি প্রসেসড নয়, এদের সমস্ত মেশিন কিন্তু রোবোটিক অটোমেশনের দ্বারা। তার ফলে হাই প্রেসিশনস মেশিন হয় এবং এদের ফল্ট খুব খারাপ হয়, ওয়ার্কিং ক্যাপাবিলিটিস খুব ভালো মেশিনগুলি। তার ফলস্বরূপ কী হয়, গোটা পৃথিবীর প্রায় 100+ দেশে এদের মেশিনগুলি ইনস্টলড আছে। তো এই হচ্ছে তাদের মোট বিজনেস মডেল। এবার সমস্যাটি হচ্ছে, এই সমস্যার কথাটি পরে বলবো। এবার আমি বলি, এরা এই মেশিনগুলি তৈরি করে। এদের মূলত 3টি তাদের উৎপাদনের জায়গা আছে, 2টি। একটি হচ্ছে আপনার ব্যাঙ্গালোরে, আরেকটি হচ্ছে তুর্কিতে। তারা ব্যাঙ্গালোর থেকে ইন্ডিয়াতে এবং বাইরের দেশে এক্সপোর্ট করে, এবং তুর্কি থেকে পৃথিবীর বাকি দেশ এবং ইউরোপেও তারা এক্সপোর্ট করে। এদের সিস্টেমটা এত সুন্দর করে করা আছে যে পৃথিবীর কোনো দেশ থেকে অর্ডার এলে তারা উইদিন শিডিউলড টাইম অর্ডারটি তারা এক্সিকিউট করতে পারে। এটি তাদের খুব ভালো একটা দিক। ওরা এক্সপেনশন করছে। ওরা ওই কর্ণাটকের টুমকুর বলে একটি জায়গাতে 15 একর জায়গা নিয়েছে, ওখানে তারা নেক্সট প্রোডাকশন হাউস বানাবে।
তো এখনও কোনো খবর নেই। আজকে এই কোম্পানিটির রেজাল্ট এসছে, কোন কলে বুঝতে পারবো সেটার কী অবস্থা। তো যাই হোক, এবার আপনি ফাইন্যান্সিয়াল আসুন কোম্পানির। প্রথমে ইয়ার অন ইয়ার দেখি, 24কে 23-এর সাপেক্ষে দেখবো, মানে 24-এর যে রেভিনিউ, যে সেলস, 23-এর সাপেক্ষে দেখবো। যদি 24 সালের দেখেন, 23 সালের তুলনায় তাদের সেলস বেড়েছিল 75%, অপারেটিং প্রফিট মার্জিন বেড়েছিল 2%, আর প্যাট, প্রফিট আফটার ট্যাক্স, শুদ্ধ মুনাফা বেড়েছিল 21%। 23-এর তুলনায় তাদের ইপিএস বেড়েছিল 22%। বেশ, তাহলে সেলস বাড়লো 75%, কিন্তু প্যাট 21%, মানে অপারেটিং লিভারেজ কোম্পানি ততটা পায়নি। এবার 25-এর মার্চে আসুন, 24-এর সাপেক্ষে। সেখানে দেখবেন সেলস বাড়ছে 28%, অপারেটিং প্রফিট মার্জিন বাড়ছে 1%, কিন্তু প্যাট বেড়ে হয়ে যাচ্ছে 48%, মানে হাই অপারেটিং লিভারেজ। আর যদি তাই বাড়ে তাহলে তার ইপিএসও বাড়বে, ইপিএস বেড়ে হয়ে গেল 44%। 23-এর তুলনায় 24-এর গ্রস ইপিএস বেড়ে গেল 44%। বেশ, এবার দেখুন কি হচ্ছে। এই কোম্পানিটির একটা মজার বিষয়, আমাদের যেমন বিভিন্ন ট্রেডমার্ক লাগে পিওরিটির, যেমন আইএসআই মার্ক আছে ইন্ডিয়ার, তো প্রত্যেকটা দেশে এরকম গুণমানের সুরক্ষার জন্য ট্রেডমার্ক লাগে। তো এদের কাছে কিন্তু ইউরোপ, আমেরিকা এবং ইন্ডিয়া, প্রায় পৃথিবীর সব দেশেরই প্রয়োজনীয় ট্রেডমার্কগুলি এরা অ্যাচিভ করেছে, ভালো লক্ষণ। বেশ, এবার আসুন আজকের সদ্য বেরোনো, আজকে 30 তারিখ, 30শে অক্টোবর, আজকের দিন এদের সেকেন্ড কোয়ার্টার FY26-এর সেকেন্ড কোয়ার্টারে রেজাল্ট বেরিয়েছে। রেজাল্টটি কেমন হয়েছে এবার দেখে নিন। প্রথমে আমরা কোয়ার্টার টু কোয়ার্টার, মানে এটা হচ্ছে সেপ্টেম্বরের রেজাল্ট, জুনের সঙ্গে তুলনা করব। দেখব এদের সেলস বেড়েছে 21%, আর প্যাট 20%, মানে সমান সমান প্রায়। কিন্তু মজাটি তখনই বুঝতে পারবেন যখন এটিকে ইয়ার অন ইয়ার তুলনা করবেন। এটা যদি আপনি আবার 25-এর সেপ্টেম্বরের সঙ্গে তুলনা করেন, তখন দেখবেন সেলস বেড়েছে 47%, প্যাট বা নেট প্রফিট বেড়েছে 46%। ওয়াই ইয়ার অন ইয়ারে দারুণ দারুণ, মানে জাস্ট ফ্যান্টাস্টিক সেট অফ নাম্বার। বেশ, এবার আসি ভ্যালুয়েশন। দেখবেন স্ক্রিনারে এখন এর পিই ওই 51.3, মানে মোর দ্যান 50 পিই। তাহলে কোম্পানির গ্রোথ যদি হয়, তো গ্রোথ অনুযায়ী আমরা ফরওয়ার্ড পিই বার করব। এটা একটু মন দিয়ে শুনবেন। দেখুন 25-এর মার্চে আমরা দেখেছিলাম ইয়ার অন ইয়ার প্যাট বেড়েছিল 40, প্যাট দেখবো, ফরওয়ার্ড পি বার করতে গেলে আমাদেরকে প্যাট দেখতে হবে। প্যাট বেড়েছিল 48%, 24-এর সাপেক্ষে 25-এর প্যাট বেড়েছিল 48%। ধরে নিচ্ছি কোম্পানি এটাই কন্টিনিউ করবে। যদিও কোম্পানি বলছে, আমি কনকল নিয়ে বলবো, কোম্পানি বলছে যে আমাদের গ্রোথ আরও বাড়বে, আরও আমরা ডবল ডিজিটে বাড়ানোর চিন্তা ভাবনা করছি, 10%, 11% আরও আমাদের সেলস এবং প্যাট বাড়বে, এবিটটাও বাড়বে। যদি এবিটটা নিয়ে আমি কথা বলিনি, তো ধরে নিচ্ছি যে প্যাট 48%ই বাড়বে। বেশ, তাহলে 25-এ তার যদি দেখেন, 25-এ তার নেট প্রফিট প্যাট ছিল 175 ক্রোড়, 175 ক্রোড়। 2025-এ মার্চে তার নেট প্রফিট বা প্যাট ছিল 175 ক্রোড়। এই 48% হারে যদি প্যাট বাড়ে, আরও আউট পারফরম্যান্স আমি ধরছি না, তাহলে এই 48% হারে
175 কোটিকে দেখুন, দেখবেন মোটামুটি 84 কোটি আরও বাড়ছে। তাহলে 175 প্লাস 84, তাহলে সেই হিসেবে গেলে 26 মার্চে আমরা ইয়ার অন ইয়ারে পাবো আমরা 259 কোটি আমাদের প্যাট হবে। তাহলে 259 কোটি যদি প্যাট হয়, এখনকার মার্কেট ভ্যালু কত, মার্কেট ক্যাপ কত? এখনকার মার্কেট ক্যাপ হচ্ছে 10,688 কোটি টাকা। তো এই 10,688কে যদি আপনি 259 দিয়ে ভাগ করেন, ফরওয়ার্ড আমরা যে আর্নিংটা হবে আশা করছি, প্রজেক্টেড আর্নিং, প্যাট আর্নিং, তাহলে এই 10,688কে যদি আপনি ফরওয়ার্ড প্যাট দিয়ে যদি আপনি ভাগ করেন, 259 দিয়ে ভাগ করেন, তাহলে দেখবেন পি বেরোচ্ছে 41.26। তাহলে যে পি স্ক্রিনার শো করছে, এটা হিস্ট্রিক পি, অ্যাকর্ডিং টু গ্রোথ এর পি হওয়া উচিত গ্রোথ অনুযায়ী 41.26। সুতরাং যে কোম্পানির সেলস গ্রোথ অলমোস্ট 30%, 28%, সেই কোম্পানিতে আমি 40 পি দিতেই পারি, নো প্রবলেম। এবং এবার শুনুন, এবার এদের সমস্যা ম্যানেজমেন্ট কি বলছে। এই কোম্পানির আমি এটা বড় অ্যালটমেন্ট করিনি, তার কারণ হচ্ছে এই কোম্পানির আর্নিংয়ের মূল সোর্স হচ্ছে এক্সপোর্টস। মোর দ্যান 60%, 65% ওদের ইনকাম হয় এক্সপোর্টস থেকে। বড় ক্লায়েন্ট হচ্ছে ইউরোপ এবং আমেরিকা। দেখুন, ইলেকট্রিসিটি লাগবেই, আপনাদের যে এআই হচ্ছে, প্রচুর পরিমাণ ডেটা সেন্টার, সেমিকন্ডাক্টর, এই যে চলছে বিভিন্ন অফিস লেন্ডিং কোম্পানিগুলি, এবং যত আমাদের সভ্যতা এগোবে তত আমাদের ইলেকট্রিসিটি প্রয়োজন হবে। আর ইলেকট্রিসিটি জেনারেট করতে গেলে আপনার ইকুইপমেন্টস লাগবে, যেটি টিডি পাওয়ার সিস্টেম দেয়। এবার এদের এক্সপোর্টটা ম্যাক্সিমামই, এদের ইনকামটা ম্যাক্সিমাম এক্সপোর্ট থেকে। এর ওয়াইড যদি গ্রোথ কমে যায় দাদা, তাহলে কিন্তু এদের মার্জিনস কমবে এবং ব্যবসা বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। এটা আমার বড় ইনভেস্ট না করার কারণ। 2 নম্বর, ট্রাম্প ট্যারিফ। এদেরকে কলে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের 50% ট্যারিফ, তো আপনাদের তো মার্জিনের সমস্যা হবে। তো ওরা বললো না, দেখুন আমাদের অ্যাকচুয়ালি কী হয়, তুর্কি থেকে আমরা অ্যাসেম্বল করি তুর্কি থেকে মালগুলো যায়, এক্সপোর্ট হয় ইউরোপে গিয়ে আবার এক্সপোর্ট হয় আমেরিকা বা অন্যান্য দেশে। সুতরাং সরাসরি আমরা ট্যারিফে পড়ি না। যদিও এইভাবে দীর্ঘদিন চলা যায় কি না আমার ধারণা নেই। তো কিছু কনফিউশন ছিল বলে আমি এটা বড় পরিমাণ ইনভেস্টমেন্ট করিনি। কিন্তু কোম্পানির যে গ্রোথ আউটলুক, কোম্পানির যে পারফরম্যান্স, তা কিন্তু সত্যিই লক্ষ্য রাখার মতো, দেখার মতো। কোম্পানিটির প্রতি ভবিষ্যতে বুলিশ হওয়াই যায়। লক্ষ্য রাখুন এরা আর কি গ্রোথ এর উপর খাটছে, এদের পারফরম্যান্স কী হচ্ছে, লক্ষ্য রাখুন। আর দাদা, আমি আগে থেকে ধরে নিয়েছি, মিথ্যা কথা বলে, প্রলোভন দেখিয়ে, চটকদারি ভিডিও দিয়ে আমি আমার আয়তন বাড়াতে চাই না। আমি যা বলবো সত্যি কথা বলবো, সত্যের সাথে থাকবো। আমি চাই মিথ্যা প্রলোভনে ভুলে আপনাদের অনেক কষ্টের তৈরি টাকাটা, অনেক কষ্টে অর্জিত টাকা আপনারা যাতে লস না করেন। চটকদার ভিডিও দেখে সাবস্ক্রিপশন বাড়ানোর বা ভিউ বাড়ানোর আমার কোনো আন্তরিক ইচ্ছে নেই। আমরা সকলে মিলে শিখব। আমাদের কষ্টার্থে প্রত্যেকটা টাকা খুব সাবধানতার সঙ্গে আমরা ইনভেস্ট করব এবং চলুন এভাবেই আমরা এগিয়ে যাই, এভাবেই আমরা একসাথে উন্নতি করি। নমস্কার।